আমি শুভ্র। আগে পরে কিছু নাই। বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে আকাশের তারা হয়ে গেছে। এরপর থেকেই এই এলাকার সুনামধন্য চেয়ারম্যান আশরাফ আহমেদ আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। আমার মনে আছে, ছোট সময় আমার মা তাদের এখানে কাজ করত। আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। এরপর থেকে এই আশরাফ আহমেদ আমাকে তার বাড়িতে রেখে দেয়। লোকে বলে আপনজন যখন ছেড়ে চলে যায় তখন আল্লাহ তাআলা এমন কারো ব্যবস্থা করে দেয় যেন সেই মানুষটা কখনো আপনজনের অভাবটা বুঝতে না পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আশরাফ আহমেদের বাসায় কাজ করলেও তারা কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি যেটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন অনাথ আর আমি এই বাড়িতে কাজ করি। সব সময় তারা আমাকে নিজের ছেলের মতোই দেখে আসছেন। আর তাই তো আমি যেন জীবনে বড় হতে পারি সেজন্য আমার লেখাপড়ার ব্যবস্থাও করে দিছেন। আর হ্যাঁ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর আমি আশরাফ আহমেদকে বড় আব্বু আর তার ওয়াইফকে বড় আম্মু বলে ডাকি। আর এতে তারাও অনেক খুশি হয়। আশরাফ আহমেদের এক ছেলের নাম আয়ান আহমেদ, যাকে আমি ছোট নবাব বলে ডাকি। সে এবার ক্লাস 4-এ পড়ে। আর তার এক বড় মেয়ে আছে, নাম জান্নাতুল ফেরদৌস অধরা। সবাই তাকে অধরা বলেই ডাকে। আর তিনি এবার অনার্স প্রথম বর্ষে পড়েন। আপনাদের সাথে বেশ লম্বা একটা পরিচয় দিলাম। আরিফাকে কিন্তু আমি বাজারটাও করে ফেলছি, কিন্তু আপনারা টেরও পেলেন না। এবার চলেন সবাই মিলে বাসার দিকে যাই, গিয়ে দেখি গল্পের বাকি অংশে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমি বাজার নিয়ে বাড়ির ভিতর ঢুকতেই দেখি ছোট নবাব দাঁড়িয়ে আছে। আর আমি তাকে দুটো চকলেট হাতে ধরিয়ে দিতেই নাচতে নাচতে বাসার ভিতর চলে যাই। আর আমি বাজারগুলো নিয়ে বড় আম্মুর কাছে যাই। আমাকে দেখে বড় আম্মু বলল, তুই এতক্ষণে আসলি বাজার থেকে? দে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, তোদের আবার কলেজের টাইম হয়ে যাচ্ছে। কোথায় দেরি করলাম, এই গেলাম আর এই বাজার নিয়ে চলে আসলাম। এই নাও তোমার বাকি টাকা। হুম। টাকাটা লাগবে না, ওটা তোর কাছেই রেখে দে। কলেজে যাবি, হাত খরচ লাগবে না? আমার কাছে আছে, এখন আর লাগবে না। আর কাজের ছেলেকে এত লাই দিও না, তাহলে তোমার মাথায় চড়ে বসবে। আমার কথাটা শুনেই বড় আম্মু একটু রেগে যায়। তখন তিনি রাগী কণ্ঠে বলল, শুভ্র, আরেকবার যদি এই কথা তোর মুখে শুনি তাহলে এক থাপ্পড়ে তোর সব কয়টা দাঁত ফেলে দেব। আর এখন তুই আধার কাছে যা। সকালে ঘুম থেকে উঠে তোকে ডাকছিল, তখন আমি বলছি তুই বাজারে গেছিস। এখন গিয়ে শুনে আয় কেন ডাকছিল। বড় আম্মু তুমি রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আর যাই বলো, তুমি রাগলে ঠিক কিরণমালার কটকটির মতন লাগে। ওরে শয়তান পোলা, আমি কটকটি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্যবস্থা করছি। বড় আম্মুর কথা শুনেই আমি ওখান থেকে হাওয়া হয়ে যাই, কারণ ওখানে দাঁড়ালেই বিপদ। এখন যাই অধরা ম্যামের রুমে, গিয়ে দেখি ম্যাডাম আমার জন্য কি হুকুম জারি করে রাখছে। আমি অধরা আপুর রুমের সামনে এসে দেখি অধরা আপু মনোযোগ দিয়ে পড়ছে। তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আপু আসতে পারি? আমার কথা শুনে অধরা পড়া বন্ধ করে দরজার দিকে তাকায়। তখন আমাকে দেখে বলল, হুম, আয় ভেতরে আয়। অধরার কথা শুনে আমি তার রুমে প্রবেশ করি। তখন অধরা আবার বলল, সকালবেলা আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলি? আপু আমি তো বাজার করতে গেছিলাম। কেন, আপনার কি কিছু আনতে হবে নাকি? তাহলে বলুন, আমি গিয়ে নিয়ে আসি। না, কিছু লাগবে না। আর তোকে না বলছি প্রতিদিন সকালে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি, পরে অন্য কাজে যাবি? আর শোন, কয়েক মাস পরে তোর সেমিস্টার পরীক্ষা, তাই ভালো করে পড়বি। আরে আপু, আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কি করে আপনার সাথে আগে দেখা করব? আর আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, তাই এত লেখাপড়া করে কি হবে? যা হবার তাই হবে। আমার কথাটা শোনার সাথে সাথে অধরা রেগে আগুন হয়ে যায় আর চেয়ার থেকে উঠে এসে আমাকে ঠাস ঠাস করে দুটি চড় মারে। অধরার চড় খেয়ে আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকি। তখন অধরা আমাকে রাগী কণ্ঠে বলল, আমার কথার সাথে উল্টাপাল্টা একটা কথা বললে চট দিয়ে দাঁত ফেলে দিব। আর শোন, আমি ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, তুই ঘুম থেকে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি।
আর তুই এই বাড়ির কাজের ছেলে নাকি অন্য কিছু, সেটা সময় হলে বোঝা যাবে। মনে থাকবে আমার কথা, নাকি কানের নিচে আবার একটা দিতে হবে? রাগে কটর মটর করে বলল, জি আপু, মনে থাকবে। এখন চুপ করে রুমে গিয়ে পড়তে বস, একটু পরে একসাথে কলেজে যাব। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অধরা রুম থেকে বেরিয়ে আসি, কারণ এখন কথা বললেই কথার সাথে মাইট ফ্রিতে পাবো। এই বাড়িতে আমি কাউকে এত ভয় পাই না যতটা অধরাকে পাই, তাই সবসময় চেষ্টা করি তার কাছ থেকে পালিয়ে বেড়াতে। আগে আমার সাথে এমন করতো না, কিন্তু আজ প্রায় 6 মাস হলো মানুষটার আমার সাথে ব্যবহার পাল্টে গেছে। এখন আমার লেখাপড়া, চলাফেরা সবকিছুর কৈফিয়ত তার কাছে দিতে হয়। আর আমার লেখাপড়া নিয়ে অধরা যতটা চিন্তা করে, যদি নিজের লেখাপড়া নিয়ে এতটা চিন্তা করত, তাহলে পরীক্ষা একসাথে 2টা গোল্ডেন A+ পাইতো। কিন্তু কে শুনে কার কথা? আমি নাকি রেজাল্ট খারাপ করলে তার অনেক বড় লস হয়ে যাবে, তাই আমার উপর তার এই অত্যাচার। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করি। কিছুক্ষণ পরে আমার ছোট নবাব এসে বলে যায় খাবার খাওয়ার জন্য, আর তাই আমি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে যাই খাবার খেতে। তারপর আমি সবার সাথে বসে খাবার খেয়ে নেই। পরে আমি আর অধরা আপু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 20-25 মিনিট সময় লাগে। তাই অধরা আপুর সাথে প্রতিদিন আমাকে হেঁটেই কলেজে যেতে হয়, আর আমাকে এক প্রকার তার গার্ড বলা যায়। আমি আর অধরা আপু হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, আর অধরা আপু হাজারটা কথা বলছে, আর আমি শুধু শুনছি আর মাঝে মধ্যে হ্যাঁ আর না এই 2 শব্দে তার কিছু কথার জবাব দিচ্ছি, কারণ বেশি কথা বললেই আবার গাল লাল করে দিবে। আমি আর অধরা আপুর 2 বান্ধবী আমাদের সাথে যোগ দেয়। তাদের আমি আগে থেকে চিনি, একজন হলো শিমলা আপু আর আরেকজন হলো অন্তরা আপু। তারা দুজন আমাদের সাথে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ শিমলা আপু আমাকে বলল, শুভ্র, তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। শুভ্র, তুমি কিন্তু দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগে। কলেজের অনেকে তো তোমার উপর ক্রাশ খায়। শিমলা আপুর কথা শুনে আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছি না, তাই মাথাটা নিচের দিকে দিয়ে তাদের সাথে হেঁটে যাচ্ছি। তখন পাশ থেকে অন্তরা আপু বলল, একদম ঠিক বলছিস শিমলা। শুভ্রকে দেখে মনে হয় না ও অধরাদের বাড়ির কাজের ছেলে। দেখতে যেমন সুন্দর আর স্মার্ট, আর সাথে নামটাও দারুণ, শুভ্র। ওদের কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখন আমি অধরার দিকে তাকাতেই দেখি অধরার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, তুই কলেজে যা, আমি ওদের সাথে আসতেছি। অধরার কথা শুনে পাশে থেকে অন্তরা আপু বলল, কেন অধরা? শুভ্র একা যাবে কেন? আমাদের সাথেই যাক না, একসাথে কথা বলতে বলতে চাই। অন্তরা আপুর কথা শুনে অধরার আপুর রাগটা মনে হয় আর একটু বেড়ে গেল। তখন অধরা বলল, শুভ্র, তোকে না বললাম চলে যেতে, তাহলে এখনো যাস না কেন? তাড়াতাড়ি যা, আমি কলেজে এসে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আপু, আপনারা সাবধানে আসেন, আমি গেলাম। কথাটা বলে আমি সেখান থেকে একটু দ্রুত হেঁটে চলে আসি, আর অধরা আপু আর তার 2 বান্ধবী মিলে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তখন শিমলা আপু বলল, অধরা, তুই শুভ্রকে চলে যেতে বললি কেন? আমাদের সাথেই যেত, তাহলে শুভ্ররও ভাল লাগতো, সাথে আমাদের একটু ভাল লাগতো। কত কিউট একটা ছেলে এখন একা একা হেঁটে যাবে। শিমলার কথা শুনে অধরার রাগে গা জ্বলে যাওয়ার অবস্থা। অধরার এখন ইচ্ছে করছে শিমলার গালটা চড় মেরে লাল করে দিতে, কিন্তু বন্ধুত্বের খাতিরে এটা করতে পারছে না। তখন অধরা বলল, শিমলা, আমার সামনে একদম ঢং করবি না, তোর ঢং দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। শুভ্র কেন আমাদের সাথে যাবে? ও ছেলে মানুষ, তাই ও একা কলেজে যাবে। আর তোদের সাথে শুভ্র কলেজে গেলে মানুষ খারাপ বলতে পারে। অধরার কথা শুনে পাশে থেকে অন্তরা বলল, তোর সাথে শুভ্র কলেজে গেলে যদি লোকে খারাপ না বলে, তাহলে আমাদের সাথে গেলে খারাপ বলবে কেন? নাকি তুই চাস না শুভ্র তোকে ছাড়া আর কারোর সাথে কথা না বলুক? মানে অন্য মেয়ের সাথে কথা বললে তোর হিংসা হয়? একটু খোঁচা মেরে বলল কথাটা। আরে না অন্তরা, লোকেরা সবাই জানে যে শুভ্র অধরার কাজের লোক, তাই এলাকার লোকজন অধরার সাথে শুভ্রকে দেখলেও কিছু মনে করবে না, তাই না অধরা? শিমলার কথাটা শোনার সাথে সাথে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়।
রাগে চোখ মুখ লাল হয়ে যায়, কারণ অধরা সব সহ্য করতে পারে, কিন্তু অধরার সামনে শুভ্রকে নিয়ে কেউ বাজে কথা বললে এটা একদম সহ্য করতে পারে না। তখন অধরা বলল, শিমলা আর অন্তরা, তোরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে আজকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং করছি। আর যদি কখনো ভুলেও শুভ্রকে নিয়ে একটা বাজে কথা বলিস, তাহলে আমার চেয়ে খারাপ তোদের জন্য আর কেউ হবে না। আর শিমলা, তুই এতক্ষণ যে কথাগুলো বললি, এটা তুই ছাড়া অন্য কেউ হলে এতক্ষণে আমি ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। তাই বলছি, শুভ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। রাগে লাল হয়ে বলল কথাগুলো। কথাটা বলেই অধরা তাড়াতাড়ি হাঁটে, শিমলা আর অন্তরাকে একটু পিছনে ফেলে দেয়। তখন শিমলা আর অন্তরা জোরে হেঁটে অধরার কাছে যায়। তখন শিমলা বলল, আরে অধরা, তুই আমাদের উপর এত রেগে গেলি কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম, শুধুমাত্র তোকে একটু রাগানোর জন্য। প্লিজ দোস্ত, মাফ করে দে। আমরা আর কখনো তোর সাথে এমন মজা করব না। আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু কখনো আর আমার সামনে বা পেছনে শুভ্রকে নিয়ে কোনো মজা করবি না। আর একটা কথা মনে রাখিস, শুভ্র আমাদের বাড়ির কোনো কাজের ছেলে না, সে আমাদের পরিবারের একজন সদস্য। আর আমার কথাটা বলতে গিয়ে থেমে যায় অধরা। শিমলা, আমার মনে হয় আমাদের অধরা ম্যাডামের মনে শুভ্রকে নিয়ে কিছু একটা চলছে। দেখলি না, আমার বলতে গিয়ে আবার কেমন থেমে গেছে, মানে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। তাই নাকি অধরা? তুই কি শুভ্রকে পছন্দ করিস, মানে ভালোবাসিস? অধরা ওদের কথা শুনে মনে মনে চিন্তা করে, ওদের সামনে মনের কথা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা পুরো কলেজ আর ভার্সিটিতে এই কথা ভাইরাল করে দিবে। আর এটা যদি শুভ্র জানতে পারে, তাহলে আর আমার সামনে আসবে না, কারণ এমনিতেই শুভ্র সবসময় আমার কাছ থেকে দূরে থাকতে চায়। তখন অধরা বলল, তোরা মনে হয় সত্যি পাগল হয়ে গেছিস, না হলে আমি কেন শুভ্রের মতো জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনো জুনিয়র ছেলের সাথে প্রেম করব না, আর শুভ্রের সাথে তো একেবারেই না। আর তোদের তখন এরকম বললাম কারণ আমি চাই না আমার পরিবারের সদস্যদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল ভার্সিটিতে, না হলে আবার ক্লাস মিস করবি। তারপর তারা তিনজন মিলে একসাথে নানান কথা বলতে বলতে ভার্সিটি যেতে থাকে। এদিকে আমি কলেজে এসে ক্লাসরুমে বইগুলো রেখেই চলে যাই কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখি আমার সবগুলো হারামি বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর আমি তাদের কাছে যেতেই রুবেল বলল, তা আমাদের নায়ক সাহেব, এতক্ষণ আসার সময় হলো? আচ্ছা, চলিস যেহেতু আসছিস, তাহলে বসে পড় আমাদের আড্ডার মাঝে। পাশে থেকে আমার বান্ধবী প্রিয়া বলল, আচ্ছা শুভ্র, তুই একটু আগে আসতে পারিস না? প্রতিদিন দেরি করে আসিস, আর আসিস তো দেরি করে। একটু পরে আবার অধরা আপু এসে আবার তোকে ডেকে নিয়ে যাবে। আসলে তোরা তো জানিস এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। অধরা আপু আর তার পরিবারটা আছে বলেই হয়তো অনাথ হয়েও আজ ভালোভাবে বাঁচতে পারছি, না হলে কপালে আজকে কি ছিল নিজেও জানি না। আর প্রতিদিন অধরা আপুকে সাথে করে নিয়ে আসতে হয় কলেজে, তাই আমার একটু দেরি হয়ে যায়। এই, তোরা কি এখন শুভ্রর মন খারাপ করে দিতে চাস নাকি? একদম ঠিক বলছিস শিমুল, নতুন কিছু বল যেটা শুনে মজা পাওয়া যাবে। তারপর আর কি, সবগুলো মিলে শুরু করলাম আড্ডা আর হাসাহাসি। একজন এক এক রকম কথা বলছে আর সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছি। অন্যদিকে অধরা ভার্সিটিতে এসে মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। পরে খেয়াল করে দেখে শুভ্র তাদের কলেজ ক্যাম্পাসে কয়েকটা ছেলে মেয়ে মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছে। তখন অধরা শুভ্রের কাছে গিয়ে বলল, শুভ্র, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি সবার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় অধরা আপুর গলার আওয়াজ শুনতে পাই। তখন পিছনে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। তখন আমি অধরা আপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন, আপনার কি কিছু এনে দেওয়া লাগবে? না, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। জি আপু চলেন। তারপর আমি অধরা আপুর পিছে পিছে কলেজ মাঠের অন্য পাশে যাই। আর সেখানে যাওয়ার পর অধরা বলল, শুভ্র, আমার সামনে এসে দাঁড়া। আমি তার কথা শুনে যেই তার সামনে গিয়ে দাঁড়াই, আর সাথে সাথে অধরা আপু আমার বাম গালে
ঠাস করে একটা চর বসিয়ে দিল। তারপর অধর আবার বলল, কলেজে কেন আসিস? মেয়েদের সাথে বসে আড্ডা দেওয়া আর এমন হেসে হেসে কথা বলার জন্য? ক্লাস নাই তোর? জি আপু আছে, কিন্তু এখনো ক্লাস শুরু হতে দেরি আছে। আর ওই মেয়েগুলো আমার ভালো বন্ধু, তাই তাদের সাথে গল্প করি। আমি না তোকে বলছি তোর কোনো মেয়ে বন্ধু থাকবে না? তাহলে ওদের সাথে কেন মিশতে গেলি? মনে রাখিস, আমি ছাড়া যেন কোনো মেয়ে তোর সাথে তোর আশেপাশে না আসতে দেখি। আর যদি দেখি তাহলে তোর খবর আছে। জি আপু তাই হবে। তাহলে এখন সোজা ক্লাসে যা, গিয়ে বই নিয়ে পড়তে বস। আর একদম মেয়ে মানুষের সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবিও না। আর টিফিন টাইমে আমি কল দিলে সোজা ক্যান্টিনে চলে আসবি। এখন যা, ক্লাসে যা।